চীনের সঙ্গে হাত মেলাতে বলছে কেন? কি মানে কি কারণে, কি উদ্দেশ্য, কেন তারা এভাবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসছে? বাংলাদেশের বর্তমান এই অবৈধ সরকার কিন্তু ইচ্ছে করে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। তার হাতের নড়ি বা তার হাতের জায়গুলো আছে, যেমন এই ফজলুর রহমান, এই আর্মিতে যাওয়ার সময় তো অফিসাররা বেশ ব্রিলিয়ান্ট থাকে, তাদের এই দাপাদাপির পরে মাথার থেকে ঘিলু নিচে ইয়াতে বুদ্ধি শুদ্ধি সব হাঁটুতে নেমে যায়। এটাই ফজলুর রহমান প্রমাণ দিলেন। ফজলুর রহমান চীনে জানে চীন কি জিনিস, চীনের স্ট্র্যাটেজি কি, চীন কিভাবে সারা পৃথিবীতে চীন এখন একটা জায়গা করে নিছে, এটা কেমনে নিছে। তারপর ভারত সারা পৃথিবীতে কিভাবে একটা সম্মানজনক একটা ইজ্জতের একটা শক্তিশালী ইজ্জত নিয়ে ভারত একটা দেশ হিসেবে আবির্ভাব, মানে 4টে দেশের ভিতরে একটা, এগুলো মাথার ভিতরে না থাকলে এগুলো, ধরুন ওই যে কিছু ওই যে বলছিল যে আমরা কলকাতা চলে যাব 4 ঘন্টার ভিতরে, হ্যাঁ যাবে, যাও না, আসো না, যাও না চীনে। ভুট্টো বলছিল যে আমি চীনে যাব, তো গেছিল তো 71 সালে চীনে। 71 সাল আর এখন 2025, এটা অনেক, এই আমাদের বঙ্গোপসাগরে অনেক পার্ট দিয়ে অনেক কিছু ঘটে গেছে, অনেক পানি গড়িয়ে গেছে। ভারত এখন সারা পৃথিবীতে একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আর পাকিস্তান, সে দিন দিন সে তার একেবারে ধ্বংসের দিকে, ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে পাকিস্তানে মানবতা বলতে কিচ্ছু নাই, খালি জঙ্গি জিহাদি এদেরকে তৈরি করা। এরা যদি এদের বাচ্চাদেরকে জন্য এদের কোনো মায়া মহব্বত নাই, যে 200 শিশুকে ক্যান্টনমেন্টের পাশে একটা স্কুলে সন্ত্রাসীরা এসে গুলি করে মেরে ফেললো, সেই সন্ত্রাসীদের কিছুই করতে পারে না। আপনার ওয়াজিরিস্তানের নিয়ে তো পাগল হয়ে গেছে পাকিস্তান। তারপরে আপনার এই বালুচদের তো জোর করে দখল করে নিয়েছিল ওই সময়। তারপরে আবার এখন বালুচ আবার জেগে উঠছে, সেই বালুচ সমস্যা নিয়েও তাদের সমস্যা। আফগানদের সাথে যেসব সমস্যা জড়িয়ে পড়ছে চারিদিক থেকে, তো একটা অক্টোপাসের মতো সে ঘিরে যাচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান কাকে হেল্প করবে এটা আমার জানা নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল লরেট, যুদ্ধবাজ, এই যুদ্ধবাজ নোবেল লরেট আমার চাইতে ভালো জানে যে পাকিস্তান তাকে কিভাবে হেল্প করবে। তো যাই হোক, আমরা অপেক্ষায় থাকব। তবে জঙ্গি জিহাদি যে আর এই পৃথিবীতে থাকবে না, এরা ডাইনোসরের মতো এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এই ব্যাপারে আমি একেবারে শতভাগ নিশ্চিত। এটা আমেরিকাও সহ্য করবে না, ইউরোপিয়ান কান্ট্রি গুলো, এই ফ্রান্সে কতবার আক্রমণ হলো, এরা কেউ করবে না, এদেরকে এই জঙ্গি জিহাদিদের রিপোর্ট করবে না। আর উনি সেই জঙ্গি জিহাদি নিয়ে পাকিস্তানের সাথে গিয়ে এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, হ্যাঁ করতে দেওয়া হোক, তাকে করুক না, সে তো যুদ্ধের জন্য প্রস্তুতি চাইছে। কিন্তু উনি কি জানে যে ওনার এয়ারফোর্সের অবস্থা কি, ওনার ল্যান্ড ফোর্সের অবস্থা কি? সেদিন ওয়াকার তো বললো যে আমার 30,000 সৈন্য আছে, মানে 30,000 হয়তো হয় রেস্টে থাকে, ছুটিতে থাকে, আর 30,000 রেডি থাকে, এর বেশি যুদ্ধের জন্য আর নাই, এটা সেনাপ্রধান বললো। তো আমরা তো যাই হোক, এর ভিতরে ওনার কাছে আর কি সৈন্য আছে। আর একটা যা কাজ উনি করছে, যে উনি এই যে রোহিঙ্গাদের কথা বড় করে বলছিলেন, কিন্তু আসলে কাজটা কি করলো, কাজটা একটা করিডোর দিয়ে দিল, একটা যে এই যে করিডোর, এই করিডোর বাংলাদেশকে একটা যুদ্ধের এপিসেন্টারে নিয়ে আসবে, একটা সংঘর্ষময় একটা পৃথিবী, নতুন পৃথিবী তৈরি হবে এই সাউথ এশিয়ান কান্ট্রিতে। এই করিডোরটা দিয়ে, যেমন অলরেডি বার্মা, মায়ানমার বলে দিছে যে তোমাদের এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তো ওদিকে চায়না কিন্তু আবার বার্মিজ সরকারের সাথে তাদের আবার আতাত হয়ে গেছে। তারা বলছে যে তোমাদের যা কিছু লাগে, চায়না অলরেডি তার প্রাইভেট মিলিটারি পাঠাইছে। তো ভিয়েতনামের মতো যুদ্ধ বার্মার সাথে যদি এখানে এসে বহিঃশত্রু যুদ্ধ করতে চায়, তাহলে তাদেরকে ফিজিক্যালি নামতে হবে। তো ফিজিক্যালি কয়েক হাজার সৈন্য আসবে, আর ওখানে চায়নার থেকে এবং বার্মার সব মিলে আপনি দেখবেন যে যুদ্ধ লাগলে যুদ্ধের চেহারা আজকে যা আছে এই চেহারা থাকবে না। রাশিয়া অলরেডি তার
সাবমেরিন নিয়ে এসে বসে আছে। ভারত তার কোন অবস্থাতে, ভারতের যে অবস্থা বঙ্গোপসাগর এবং এই ইন্দো প্যাসিফিকে পরাশক্তির কোন ঘাঁটি এখানে ভারত নীতিগতভাবে অ্যালাউ করতে পারে না, করে না, আমি জানি। তো সেই দিক দিয়ে একটা বড় ধরনের বিপদে, কাদের কথা মতো যে ইউনূস এই কাজটা করছে, সে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিরা তাকে যা বলছে সে সেই কাজগুলো করতেছে। কিন্তু এই কারণেই তার ডিপার্চারটা খুব হিউমিলেটিং ডিপার্চার হবে। আরো একটা বিষয় জানতে চাইবো শরীফ ভাই, এক্ষেত্রে ওয়াকারের পরিকল্পনাটা ঠিক কি, বা ওয়াকার ইউনূসের কথা অনুযায়ী ঠিক কোন ভাবে চালনা করতে চাইছে? ওয়াকারের বিষয়টা, ওয়াকার একটা বেশ ভালোই নিজেকে, সে কোন দিকের লোক এটা কিন্তু একটা সাসপেনশনের ভিতর রেখেছে। এই জিনিসটা তার এই মুহূর্তে তাকে কিছুটা হেল্প করবে, তবে সব সময় হেল্প করবে না। মিলিটারির ব্যাপারটা আপনাকে অবশ্যই সাইড নিতে হবে। অবশ্যই তাকে মিলিটারি যদি তাদের অ্যাকশনটা এরকম যে আপনি যদি আপনার গানটা যদি আগে উঁচু করতে পারেন, ট্রিগারে হাত দিতে পারেন, তো আপনি জয়ী। মিলিটারির খেলাটা এরকম। তো সেই দিক দিয়ে দীর্ঘ আপোষ, দীর্ঘ এই খেলাধুলা, এইগুলো কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। তো তারপরে ভদ্রলোক একজন শান্তি প্রিয় লোক, এটা মনে হচ্ছে যে উনি অশান্তি চায় না। অশান্তি চায় না বলে উনি ওনার দায়িত্ব পালন করেন নাই। তারপরেও যা হোক, যেহেতু শান্তি চাই, সেহেতু আমরা আশা করতে চাই যে তার মাধ্যমে আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো অবস্থাতে বিদেশি অনুপ্রবেশ বাংলাদেশে অ্যালাউ করবে না, এটা আমার বিশ্বাস রাখতে চাই। বিশ্বাস আছে এটা বলছি না, বিশ্বাস করতে চাই। তা না হইলে জাতির কাছে এদের সকলকে একদিন জবাবদিহি করতে হবে যে এই সেনাবাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত। এই সেনাবাহিনীর পিছনে নেশন কত খরচ করে এই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য, তাদের সবকিছু মিলে। এবং এদের শপথই থাকে যে আমরা জীবনের বিনিময়ে দেশ রক্ষা করব। কিন্তু দেশে যে অনুপ্রবেশ ঘটে গেছে, বিদেশি ইন্টারভেনশন অলরেডি হয়ে গেছে ইউনূসের নেতৃত্বে, এরা এখনো মাম হয়ে আছে, সাইলেন্ট, কোনো কথা এরা বলেনি। তো যাই হোক, তারপরেও দেখতে চাই আমরা যে যে যতটুক পানিতে নামবে সে ততটুক ভিজবে। তো এই সেনাবাহিনী তার যদি তার উপর আরোপিত দায়িত্ব, ইতিহাস আরোপিত ঐতিহাসিক দায়িত্ব যদি পালন না করে, তো তাদের ফেট যা হওয়ার তাই হবে। একেবারে বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন শরীফ শাহাবুদ্দিন, আমরা কথা বললাম এবারে এর পরবর্তীতে দেখার যে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এই যুদ্ধ আবহ ঠিক কোন দিকে করায়।